নমস্কার সবাইকে। ইরানের সিচুয়েশন এখন বেশ অনেকটাই গম্ভীর। জায়গায় জায়গায় প্রোটেস্ট হচ্ছে লার্জ নাম্বারে ইরানের বর্তমান রেজিমের এগেনস্টেই। ফ্ল্যাগ জ্বালানো হচ্ছে, ইরানের যে বর্তমান ফ্ল্যাগ সেটা। মসজিদ ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, সরকারি সব বিল্ডিংগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি অনেক কিছু। ইরানের আইআরজিসি স্ট্রংভাবে প্রোটেস্টগুলোকে দমন করা শুরু করে দিয়েছে। শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। নিউজ অনুযায়ী ইউএস নাকি F-35, F-22, B-21 বম্বার ইত্যাদিকে অলরেডি ইরানের কাছাকাছি নিয়ে চলে এসেছে। ইউএসএ কিছু ফাইটার জেট তো আবার নাকি পাকিস্তানেও সোজা ল্যান্ড করেছে। সাথে আবার ইসরায়েল তো অবশ্যই রেডি। ইরানের তরফ থেকে আবার খবর আছে যে ইরানও নাকি কিছুদিনের মধ্যেই নিউক্লিয়ার টেস্ট করতে চলেছে। ডাইরেক্ট ওয়ার্নিং দিয়েছে মিডল ইস্টে ইউএসএর যে বেসগুলো রয়েছে সেগুলোকেই টোটাল ডিস্ট্রয় করে দেওয়ার। সাথে আবার ইসরায়েলের ক্যাপিটালের ওপরেও বিশাল পরিমাণে মিসাইলস লঞ্চ করে দেওয়ারও ওয়ার্নিং। এখন আর এটা লুকিয়ে নেই যে ইরানে এখন যা যা কিছু ঘটছে তা হচ্ছে অ্যাকচুয়ালি রিজিম চেঞ্জের উদ্দেশ্যেই। ইউএস আর ইসরায়েল মিলে ইরানে রিজিম চেঞ্জ করার চেষ্টা করছে। বর্তমান আলী খামেনির ইসলামিক রিজিমকে উপড়ে ফেলতে চাইছে, দিয়ে বসাতে চাইছে রেজা পেহলভিকে, ইরানের অ্যাকচুয়াল বর্তমান ক্রাউন প্রিন্স। মানে বুঝতে পারছেন গেমটা পুরোপুরি সেট। একদিক চেষ্টা করছে রেজিমটাকে পুরো উপড়ে ফেলার, নতুন একটা রেজিমকে ইনস্টল করার, আর আরেকদিক চেষ্টা করছে ইসলামিক রেজিমটাকে কন্টিনিউ রাখার। হতেই পারে রেজিম চেঞ্জ হওয়ার পর ইরানের মানুষদের অ্যাকচুয়ালি ভালোই হলো, বা আবার হতেও পারে ইরান আরও বেশি পরিমাণে কেওসের মধ্যে এন্টার করে ফেলল, বাংলাদেশে ঠিক যেরকমটা হয়েছে। মানে ভালো হওয়ার চান্স রয়েছে, আবার খারাপ হওয়ারও কিন্তু বেশ অনেকটাই চান্স রয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে ইরানে এই রেজিমটা চেঞ্জ হয়ে গেলে আমাদের ভারতের কি হবে? আমাদের ভারতে কি লাভ হবে নাকি ক্ষতি? নতুন রেজিম আমাদের ভারতের ক্ষেত্রে কি বেনিফিশিয়াল হবে, নাকি ইন্টারেস্টের দিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে আমাদের ভারতেরও? কারণ দেখুন, মনে রাখবেন জিওপলিটিক্সের দিক থেকে একটা দেশের আশেপাশের নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে যা যা কিছু ঘটে তার এফেক্টটা কিন্তু সেই দেশটার ওপরেও গিয়ে পড়ে। নেবারিং কান্ট্রিগুলো কেমন স্থিতিতে রয়েছে তার এফেক্টটা কিন্তু সেই দেশের ওপরেও গিয়ে পড়ে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ভারতের ক্ষেত্রেও কিন্তু ঘটছে। একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, একদিকে শ্রীলঙ্কা, একদিকে নেপাল, একদিকে মায়ানমার ইত্যাদি সব দেশগুলোতে ইনস্টেবিলিটির কারণে আমাদের ভারতও কিন্তু প্রচুর পরিমাণে প্রভাবিত হচ্ছে। ইনফিল্ট্রেশন, ন্যাশনাল সিকিউরিটি, জিওপলিটিক্যাল লেভারেজ ইত্যাদি বেশ অনেক কিছু দিক দিয়ে আমাদের ভারত কিন্তু বেশ অনেকটাই প্রভাবিত হচ্ছে। সো ইরানের ক্ষেত্রে আমাদের জানাটা অবশ্যই দরকার যে আমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে কি না। তাই চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। ইরানের কারেন্ট সিচুয়েশন, হিস্ট্রি, আমাদের ভারতের সাথে সম্পর্ক, আর ভবিষ্যতে রেজিম চেঞ্জ হয়ে গেলে আমাদের ভারতের ওপরে পসিবল এফেক্টটা। চলুন ডিটেলসে জেনে নিন। দেখেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানবেন না হয়তো যে আমাদের ভারত, ইসরায়েল আর এই ইরান তিনটে দেশই একটা এনশিয়েন্ট কানেকশন শেয়ার করে। প্রায় 3000 বছর পুরনো এনশিয়েন্ট কানেকশন। ইরানের মানুষদের সাথে তো আবার আমাদের চিরকালের কানেকশন। ডিএনএ দিক থেকে আমরা বেশ অনেকটাই ক্লোজ। সো সেই কানেকশনগুলোকে আগে জেনে নিন, তাহলে বুঝতে পারবেন এই ইরান আমাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। আরও ইন্টারেস্ট পেয়ে যাবেন তাহলে এই টপিকটার প্রতি। তাই চলুন এই কানেকশনটাকে আগে পুরো ডিটেলসে জেনে নিন। আপনি জানবেন হয়তো ইরানে একসময় ছিল পার্সিয়ান এম্পায়ার, একাইমেনিদ এম্পায়ার, যে এম্পায়ারটা জোরোআস্ট্রিয়ানিজমকে ফলো করত। মানে পার্সিয়ানরা জোরোআস্ট্রিয়ানিজমকে ফলো করত। যে রিলিজিয়নটাকে প্রথমে এস্টাবলিশ করেছিলেন জরাথুস্ট্র, যে কিনা একজন ব্রাহ্মণ ছিলেন, মাগা ব্রাহ্মণ। এটা আমি বলছি না, এনশিয়েন্ট হিস্ট্রিটাকে একটু ভালো মতন করে সার্চ করে নেবেন, তাহলে বেশ ভালো মতন করেই বুঝতে পারবেন। সো জরাথুস্ট্র একজন ব্রাহ্মণ ছিলেন, মাগা ব্রাহ্মণ। মানে আমাদের সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে জোরোআস্ট্রিয়ানিজমের সাথে। এনশিয়েন্ট বৈদিক সনাতন ধর্ম থেকে একদিকে আসে আমাদের হিন্দু ধর্ম, তো আরেকদিকে যায় জোরোআস্ট্রিয়ানিজম। বাট এখানে কিন্তু দুটো ইন্টারেস্টিং অ্যাঙ্গেল রয়েছে। আমাদের হিন্দু ধর্মে মানে সনাতন ধর্মে আমরা মনে করি যে সব জায়গাতেই ভগবানের উপস্থিতি রয়েছে, সবার মধ্যেই আমরা ভগবানকে খোঁজার চেষ্টা করি। সেখানে জোরোআস্ট্রিয়ানিজম এক ঈশ্বরের প্রতি বিশ্বাস করে। তার উপর আমাদের হিন্দু ধর্মে আমরা দেবী দেবতাকে মনে করি ভগবান, আর উল্টো দিকে হলো অসুর। মানে দেবী দেবতা হলো ভালো, উল্টো দিকে অসুররা হলো ইভিল। বাট ঠিক এই জিনিসটার উল্টোটা মানে জোরোআস্ট্রিয়ানিজমের ফলোয়াররা, মানে তাদের ক্ষেত্রে অসুররা হলো আবার ভগবান,
আর দেবী দেবতা হলো ইভিল ফোর্স। আবারও বলছি, এগুলো কিন্তু আমার কথা না, হিস্টোরিক্যাল এভিডেন্সেস থেকে এগুলোই কিন্তু প্রমাণিত হয়েছে। সো আমাদের হিন্দুইজম মানে সনাতন, তার এক্স্যাক্ট উল্টোটাই হলো জোরোআস্ট্রিয়ানিজম, যেটাকে এস্টাবলিশ করেছিলেন জরাথুস্ট্র, মানে আমাদের এনশিয়েন্ট বৈদিক ধর্মের সাথে কানেক্টেড। আমাদের ঋগ্বেদেই মেনশন রয়েছে দশরাজ যুদ্ধ, মানে ব্যাটেল অফ 10 কিংস। যার পরেই একদিকে আমাদের হিন্দুইজম চলে আসে, তো আরেকদিকে যায় জোরোআস্ট্রিয়ানিজম। আমাদের হিন্দুইজমে এই যে আমরা ভগবানের অনেকগুলো রূপের উপরে বিশ্বাস করি, সেটাকে তারা মানতে পারছিল না বলে তাদের মতে ঈশ্বর হবে একটাই। সো তারা আলাদা হয়ে যায় আমাদের এনশিয়েন্ট বৈদিক ধর্মের থেকে। আশা করি বুঝতে পারলেন রিলিজিয়নের দিক থেকে কানেকশনটা, আমাদের আর ইরানের মধ্যে কানেকশনটা। নাও এবার ইসরায়েল আর ইরানের এনশিয়েন্ট কানেকশনটাও শুনে নিন। সেখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জানলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। পার্সিয়ান এম্পায়ারকে এস্টাবলিশ করেছিল সাইরাস দি গ্রেট, দিয়ে তারপরে এসেছিল ড্যারিয়াস ওয়ান, ড্যারিয়াস দি গ্রেট। মনে রাখবেন এই নামটা, ড্যারিয়াস ওয়ান, ড্যারিয়াস দি গ্রেট। সেই সময় জেরুজালেমে অলরেডি ইহুদি ধর্ম স্টার্ট করে গিয়েছিল, মানে জুদাইজমের অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। বাট 586 বিসিতে নিও ব্যাবিলোনিয়ান এম্পায়ার জেরুজালেমে ইহুদিদের তৈরি করা প্রথম টেম্পলটাকেই ভেঙে গুড়িয়ে দেয়, যার ফলে ইহুদিরা জেরুজালেম ছাড়তে বাধ্য হয়। তারপরেই এই ড্যারিয়াস ওয়ানের পার্সিয়ান এম্পায়ার আর ইহুদিরা কানেকশনে আসে, মানে জোরোআস্ট্রিয়ানিজম কানেক্ট করে জুদাইজমের সাথে, যার ফলে জোরোআস্ট্রিয়ানিজমের প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স তৈরি হয়ে যায় ইহুদিদের ওপরে, জুদাইজমের ওপরে। এক ঈশ্বরবাদ জুদাইজমের সাথে কানেক্ট হয়, যে জুদাইজমের থেকে ইভেনচুয়ালি গিয়ে তৈরি হয় ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম, যে ইসলামই এখন আবার সেই এনশিয়েন্ট পার্সিয়াতে রুল করছে। আশা করি বুঝতে পারলেন আমাদের ভারত, ইসরায়েল আর ইরান এই তিনটে দেশের মধ্যে এনশিয়েন্ট কানেকশনটা। এবার দেখুন, পার্সিয়ান এম্পায়ার আমাদের এনশিয়েন্ট গান্ধারকে কিন্তু ক্যাপচার করে নিয়েছিল, সাথে আবার বর্তমান পাঞ্জাব আর সিন্ধ প্রভিন্সের এলাকাগুলোকেও। এনশিয়েন্ট ইন্দাস ভ্যালির এলাকাটা পুরোপুরি বলতে গেলে পার্সিয়ান এম্পায়ারের আন্ডারে চলে গিয়েছিল। দেন আলেকজান্ডার আসেন আর আমাদের ভারতের চাণক্য সজাগ হন, চন্দ্রগুপ্ত মৌর্যকে সাথে নিয়ে তৈরি করে দেন বিশাল একটা মৌর্য এম্পায়ার। তারপর ইসলামের আগমন ইরানেও হয় আর আমাদের ভারতেও হয়। সো এই হলো টোটাল এনশিয়েন্ট স্টোরি ইসরায়েল, ইন্ডিয়া আর ইরানের মধ্যে। নাও এবার জেনে নিন বর্তমান ইরানের পরিস্থিতিটা, ইরানে এখন কি কি ঘটছে সেইগুলো। ইরানে এই মুহূর্তে হাজারো হাজারো মানুষ রাস্তায় ম্যাসিভ লেভেলে প্রোটেস্ট হচ্ছে। কারণটা হলো এক তো ইকোনমি, আর দ্বিতীয় হলো অপ্রেসিভ গভর্নমেন্ট, অপ্রেসিভ রেজিম। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের সরকার অনুযায়ী $1 সমান হলো 42,000 ইরানিয়ান রিয়াল। গুগল অনুযায়ী যেটা হলো প্রায় 10 লক্ষ রিয়াল। বাট অ্যাকচুয়াল রিয়ালিটি হলো ইরানে $1 সমান মানে হলো প্রায় 15 লক্ষ ইরানিয়ান রিয়াল। ভাবুন কত দূর কারেন্সি ডুবে গেছে। ইনফ্লেশন ইরানে প্রায় 50%, ফুড প্রাইস প্রায় 72% করে বেড়ে গেছে। মানে বুঝতেই পারছেন ইরানের সাধারণ মানুষরা এখন ইকোনমিক দিক থেকে কত দূর বাজেভাবে সাফার করছে। এই ইকোনমি আর প্রচুর পরিমাণে অপ্রেসিভ গভর্নমেন্ট, যে কারণে মানুষ এখন বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েছে। গভর্নমেন্টে যতগুলো বিল্ডিং আছে সেগুলোকে তারা এখন জ্বালিয়ে দেওয়া শুরু করেছে, সাথে আবার স্টেট ব্রডকাস্টিং বিল্ডিংগুলোকেও। ইরানের ইয়াং মেয়েরা আলী খামেনির মানে ইরানের সুপ্রিম লিডারের পোস্টারগুলোকে জ্বালিয়ে যাচ্ছে। বর্তমান যে ইরানের ফ্ল্যাগ সেগুলোকেও সাধারণ মানুষরা জ্বালিয়ে দেওয়া শুরু করেছে, ওয়েভ করা শুরু করেছে পুরনো ইরানের ফ্ল্যাগটাকে, মানে যে ফ্ল্যাগের মধ্যে একটা লায়ন রয়েছে প্লাস আবার পেছনে সূর্য, সেই ফ্ল্যাগটাকে। পাস্টে ইরানের যে রুলিং ডাইনেস্টিটা ছিল সেই রুলিং ডাইনেস্টির ফ্ল্যাগটাকে। রেজা পেহলভি মানে পেহলভি ডাইনেস্টির বর্তমান ক্রাউন প্রিন্স টুইটারের মাধ্যমে ইরানের মানুষদের কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন রাস্তায় নেমে প্রোটেস্ট করতে। খুব তাড়াতাড়ি সে এবার ইরানে ফিরবে। তার উপর কাসিম সোলেমানি মানে পাওয়ারের দিক থেকে আলী খামেনির থেকে জাস্ট একটা স্টেপ নিচে মনে করা হতো। সেই কাসিম সোলেমানির স্ট্যাচু তৈরি করা হয়েছিল ইরানে। সেই স্ট্যাচুটাকেও ইরানের সাধারণ মানুষরা এখন জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। তার উপর মসজিদগুলোকেও তারা জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। ইসলাম ছেড়ে দেওয়াটাই হলো এখন ইরানের ম্যাক্সিমাম মানুষদের উদ্দেশ্য। তারা ফিরতে চায় সেই এনশিয়েন্ট জোরোআস্ট্রিয়ানিজমে।
এনশিয়েন্ট পার্সিয়ান এম্পায়ারের সময় যেরকমভাবে তারা থাকতো ঠিক সেরকমভাবেই এখন তারা থাকতে চায়, ইসলামকে ছেড়ে দিয়ে। তারা তাদের শিকড়ে ফেরত যেতে চায়, রুটে ফেরত যেতে চায়। এবার দেখুন, এখানে একটা ক্যাভিয়া আছে। রেজা পেহলভি, ক্রাউন প্রিন্স পেহলভি ডাইনেস্টির, তিনি কিন্তু হলেন আবার শিয়া মুসলমান। মানে যে রেজা পেহলভিকে ইসরায়েল আর ইউএস মিলে এখন ইরানে বসাতে চাইছে, সেও কিন্তু হলো সেই ইসলাম ধর্মের মধ্য থেকেই। সো তার এই জিনিসটাকে নিয়ে কি করা হবে সেটা আমার জানা নেই, বাট ম্যাক্সিমাম পপুলেশন ইসলামকে এখন ছাড়তে চাইছে। এনিওয়েজ, আইআরজিসি ইরানের একটা স্পেশাল ফোর্স প্রোটেস্টগুলোকে পুরোপুরি দমন করা শুরু করে দিয়েছে। শতাধিক, কিছু রিপোর্টস অনুযায়ী আবার হাজারো মানুষের নাকি প্রাণ গেছে। চারিদিকে এখন ইরানে ব্ল্যাকআউট, ইন্টারনেটও শাটডাউন। নাও এখানে আবার আরও একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেলকেও শুনে নিন। ইরানে স্টারলিংক এন্টার করে নিয়েছিল, এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। জানবেন হয়তো স্টারলিংকের ব্যাপারে। ইলন মাস্কের কোম্পানি, ইন্টারনেট প্রোভাইড করে। অনেকেই বলা বলি শুরু করেছে যে যেখানে এই স্টারলিংক যায় সেখানেই নাকি রিজিম চেঞ্জও ফলো করে। অনেকেরই মতে এই স্টারলিংক রিজিম চেঞ্জকে ফিউল করে, প্রোটেস্টগুলোকে আরও বাড়িয়ে চাড়িয়ে করার জন্য হেল্প করে। সো সেদিক থেকে বুঝতেই পারছেন আমাদের ভারতেরও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে, কারণ আমাদের ভারতেও স্টারলিংক কিন্তু ফুল ফোর্সে এন্টার করার চেষ্টা করছে, কমার্শিয়াল এন্ট্রিটা শুধু পায়নি। এনিওয়েজ, শুরুতে ইরানের বর্তমান রেজিম এই স্টারলিংকে নিয়ে বেশ অনেকটাই প্রবলেম ফেস করছিল, প্রোটেস্টটাকে কন্ট্রোল করতে পারছিল না। সো রিপোর্টস অনুযায়ী রাশিয়া আর চীনের সাহায্য নিয়ে ইরান নাকি এই স্টারলিংকগুলোকে জ্যাম করেই ছেড়েছে, দিয়ে প্রোটেস্টগুলোকেও মোটামুটি ফুল ফোর্সে দমন করার চেষ্টা করছে। এইসবের মধ্যেই আবার খবর আছে যে ইরান নাকি আর কিছুদিনের মধ্যেই নিউক্লিয়ার টেস্টও করতে পারে। ইরানের মিডিয়া ঠিক সেই জিনিসটাকেই বারবার পোস্ট করে ইঙ্গিত দিচ্ছে। তারই মধ্যে আবার খবর আছে যে ইউএস বেশ কিছু ফাইটার জেটকে ইরানের কাছাকাছি পাঠিয়ে দিয়েছে, কিছু আবার পাকিস্তানে ল্যান্ড করেছে। F-35, F-22, B-21 সবকটাই নাকি রেডি আছে ইরানে স্ট্রাইক করার জন্য। সাথে আবার ইরানের তরফ থেকে ওয়ার্নিং এসেছে যে ইউএস যদি ইরানে বিন্দুমাত্র অ্যাটাক করে তাহলে ইরান কিন্তু মিডল ইস্টে ইউএস এর যতগুলো বেস আছে সেই সবকটা বেসকেই পুরো উড়িয়ে দেবে, ডিস্ট্রয় করে দেবে। মানে বুঝতেই পারছেন অ্যাবসোলুট কেওস এখন ইরানে। যাই হোক, এবার মেন বড় দুটো কোয়েশ্চেনে আসা যাক। ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেলে আমাদের ভারতের উপরে পজিটিভ এফেক্ট পড়বে নাকি নেগেটিভ, চলুন সেটা এবার জানা যাক। দেখুন, এখন যে বর্তমান রেজিমটা রয়েছে তার ফলে আমাদের ভারতের কি কি বেনিফিট হচ্ছে, আমাদের ভারতকে কি পাচ্ছে সেগুলো আগে দেখে নিন। প্রথমেই হলো ইরানের চাবাহার পোর্ট, যেটা আমাদের ভারতের দিক থেকে হলো খুবই ইম্পর্টেন্ট। চাবাহার পোর্টকে কিন্তু আমাদের ভারতই ডেভেলপ করছে, যার মাধ্যমে আমাদের ভারত আফগানিস্তান অবধি পৌঁছায়, আফগানিস্তানের সাথে ট্রেড করে। সাথে আবার সেন্ট্রাল এশিয়া আর রাশিয়ার সাথে আমাদের ভারতের কানেকশনটা তৈরি করে এই চাবাহার পোর্টই। মানে সেন্ট্রাল এশিয়ার সাথে ট্রেড করার জন্য এই চাবাহার পোর্টটা হলো আমাদের ভারতের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট, বলতে পারেন একমাত্র ইজি রুট সেন্ট্রাল এশিয়াতে পৌঁছানোর জন্য আমাদের ভারতের দিক থেকে। নাও মনে করুন এবার রিজিমটা চেঞ্জ হয়ে গেল, আমাদের ভারতের সাথে পার্সিয়ার একটা হিস্ট্রি রয়েছে, হিস্টোরিক্যাল কানেকশন রয়েছে, এনশিয়েন্ট রিলিজিয়নের দিক থেকে কানেকশন রয়েছে। ইসলাম ছেড়ে দিলে অবশ্যই বলতে পারেন আমাদের ভারতের ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে বলতেই পারেন ইসলামের দিক থেকে আমাদের ভারতের রিস্কের ব্যাপারটা কমে গেল। প্লাস দেখেন ইসরায়েল এখানে ইনভলভ রয়েছে, ইসরায়েল আর আমাদের ভারত হলো অনেকটাই ক্লোজ। ইসরায়েল আবার ইরানের আগের শাহ ডাইনেস্টির সাথে ক্লোজ ছিল। ইসরায়েল আর পার্সিয়ান এম্পায়ারের কানেকশনটাও আগেই বলেছি। সো ভালোই হবে, তাই না? ওয়েল, এখানে একটা বিশাল বড় ইস্যু আছে। ইসরায়েল কিন্তু এই রিজিম চেঞ্জে একা ইনভলভ নেই, পাকিস্তান রয়েছে সাথে, ইউএস রয়েছে, রেজা পেহলভি, পেহলভি ডাইনেস্টির ক্রাউন প্রিন্স এতদিন ধরে ইউএসএতেই ছিলেন। সো কোনোভাবেই এক্সপেক্ট করা উচিত না আমাদের ভারতের ক্ষেত্রে কোনো রকমের কোনো ফেভার হতেই পারে। চাবাহার পোর্টকে পুরোপুরি ব্লক করে দিল আমাদের ভারতের জন্য, হতেই পারে ভারত আর সেটাকে নিয়ে অপারেট করতে পারল না। সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের পুরো কানেকশনটাই নষ্ট হয়ে যাবে, সাথে আবার সেন্ট্রাল এশিয়ার সাথেও। তার উপর দেখুন ইরানের ফল হয়ে গেলে নেক্সটেই রয়েছে আফগানিস্তান, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস। রিসেন্টলি শুনেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সেটাও চাই।
সো বোঝাই যাচ্ছে নেক্সট টার্গেটটা তখন হবে কিন্তু আফগানিস্তান। পাকিস্তান ইউএসএ সাপোর্টে তখন কিন্তু প্রচুর পরিমাণে ডেঞ্জারাস হয়ে যাবে, কনস্ট্যান্ট চেষ্টা করে যাবে আমাদের ভারতের ক্ষতি করার। আর তার উপর ইরানের পর আফগানিস্তানেরও ফল হয়ে গেলে ইউএসএর নেক্সট টার্গেটটা কিন্তু হবে সেই আমাদের ভারতই। তখন ইরান আর আফগানিস্তান থেকে একদিকে চায়না, একদিকে রাশিয়া, তো অন্যদিকে আবার আমাদের প্রিয় ভারত। এটাই চলবে তখন। মানে বুঝতেই পারছেন অনেক কিছু লুজ করার মতন ব্যাপার আছে আমাদের ইন্টারেস্টের দিক থেকে। ইরানের রিজিম চেঞ্জ হয়ে গেলে আমাদের ওপরে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ার চান্সটাই বেশি থাকবে। নাও এবার দেখা যাক কি হবে যদি রিজিম চেঞ্জটা না হয়, মানে ইউএস যদি ইরানের রিজিম চেঞ্জ করতে গিয়ে অসফল হয়। দেখুন, ইরান হলো বর্তমানে আমাদের ভারতের প্রতি সামওয়াট পজিটিভ। হতেই পারে রিজিম চেঞ্জ না হলে সেরকমই থেকে গেল, বাট ইসলামিক ব্রাদারহুড, ইসলামিক দেশগুলো সব আলাদা রকমের ইকুয়েশন। বলা যায় না কোন দেশ কীরকমভাবে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি শুরু করে দেয়। রিসেন্টলি আমরা তুর্কির মাধ্যমে যেটা বেশ ভালো মতন করেই বুঝতে পেরেছি। সো ইম্পসিবল প্রেডিক্ট করা ইরানের বর্তমান রিজিম আমাদের ভারতের সাথে ভবিষ্যতে কীরকম করে বিহেভ করবে, বিশেষ করে যেখানে চীনের সাথে ইরানের বর্তমান রিজিমের আরও বেশি পরিমাণে ক্লোজনেস। সো ইম্পসিবল প্রেডিক্ট করা ইরানের বর্তমান রিজিম আমাদের ভারতের সাথে ভবিষ্যতেও ভালো রিলেশন রাখবে নাকি না। সাথে রিজিম চেঞ্জ যদি না হয় তাহলে ইসরায়েলের দিক থেকে ভাবলে আমাদের কিন্তু একটা বিশাল বড় জিওপলিটিক্যাল লস। ধরেন রিজিম চেঞ্জ হলো না আর ইরান নিউক্লিয়ার টেস্ট করতে সাকসেসফুল হয়ে গেল, সেক্ষেত্রে ইসরায়েল কিন্তু অনেকটাই বেশি প্রবলেমে পড়ে যাবে, যেটা আমাদের ভারতের ক্ষেত্রেও হবে বিশাল বড় একটা লস। তার উপর রিজিম যদি চেঞ্জও হয়ে যায় সেক্ষেত্রেও আবার রাশিয়ার দিক থেকে লস। রাশিয়া আবার ইরানকে সাপোর্ট করে, রাশিয়া আবার আমাদের ভারতের সাথেও একটা স্ট্রং স্ট্র্যাটেজিক রিলেশনকে মেনটেন করে। ইরানের ফল হয়ে গেলে রাশিয়ার কিন্তু বিশাল বড় একটা লস হয়ে যাবে। জিওপলিটিক্যাল পাওয়ারটা, জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা রাশিয়া বেশ অনেকটাই কিন্তু হারিয়ে ফেলবে, যেটা আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। রাশিয়াই একমাত্র অ্যাকচুয়ালি বলতে গেলে ব্যালেন্স করে নেটোকে, ইউএসকে। রাশিয়ার লস মানে ইউএসের পাওয়ারটা কিন্তু আরও বেশ অনেকটাই পরিমাণে বেড়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের ভারতের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম। মানে দুদিক থেকেই বললে আমাদের ভারতের সেই লস, রিজিম চেঞ্জ হলেও লস, রিজিম চেঞ্জ না হলেও লস। যে কারণেই বলা মুশকিল যে আমাদের কি চাওয়া উচিত, কি বলা উচিত। খুবই ক্রিটিক্যাল এই সিচুয়েশনটা। রিজিম চেঞ্জ হবে কি হবে না, দেখা যাক কি হয়।